সামরিক প্রতিরক্ষায় ধরেন আমরা যতটুকু জানি, মানে বাইরে থেকে যতটুকু জানি বা যতটুকু আলামত দেখছি যে হাসিনা কিন্তু গত ১৫-১৬ বছরে কিন্তু আমাদের সামরিক সক্ষমতা ওইভাবে বৃদ্ধি করে নাই ভারতের প্রেসক্রিপশনে। ডক্টর ইউনূস সাম্প্রতিক সময়ে কিন্তু বলেছেন যে আমাদেরকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। আমাদের সেই সক্ষমতা তৈরি করতে হবে। তো সামরিক প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা সব মিলিয়ে বাংলাদেশের এখন করণীয় কি? এবং যেমন ধরেন পাকিস্তানের সাথে ভারতের এই যে যুদ্ধ, ৪ দিনের যে যুদ্ধ সেখানে আমরা দেখলাম যে তুরস্ক ভারত পাকিস্তানের সাথে আছে। আ উম আ এবং আরো অন্যান্য কিছু রাষ্ট্র ইরান বা অন্যান্যরা ব্যাকআপ হিসেবে তাদের কাজ করছে। যে যদি প্রয়োজন হয় they will support, they will engage with পাকিস্তান। তো বাংলাদেশের আসলে এরকম কোনো চুক্তি বা এরকম কোনো সম্পর্ক নাই। আমরা ধারণা করি যে হয়তো বাংলাদেশ যদি বিপদে পড়ে পাকিস্তান এগিয়ে আসবে, চীন এগিয়ে আসবে। এই যে জায়গাগুলো যেমন পাকিস্তানের সাথে চীনের একটা বড় ব্যাকআপ ছিল। তো ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমরা কি চীনের সঙ্গে কোনো চুক্তি, পাকিস্তানের সঙ্গে কোনো চুক্তি বা আমরা কিভাবে আমাদেরকে এই নতুন যে সিচুয়েশন এর সঙ্গে তৈরি করতে পারি? একটু সংক্ষেপে যদি আপনার বিশ্লেষণটা দেন তারপর ফেরদৌস ভাইয়ের কাছে যাব। জি, জি। আমি জিনিসটাকে ২ ভাগে ভাগ করব। একটা হচ্ছে লং টার্ম, দীর্ঘমেয়াদী, আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদীতে কি? আমাদেরকে ঠিক করতে হবে যে আ আমাদের বন্ধু দরকার হবে। সেক্ষেত্রে যারা আমাদেরকে গণতন্ত্রের লেকচার দেয় শুধু, তারাই কি আমাদের আসল বন্ধু? নাকি গণতন্ত্রের লেকচার বাদ দিয়েও আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমাদের পাশে থাকবে, আমাদের দেশে সত্যিকারের ইনভেস্টমেন্ট করবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সাহায্য করবে? উপরন্তু যারা আমাদের বিপদের সময় বলবে যে না, আমরা আছি এবং আমরা তোমাদেরকে আমাদের সিস্টেমের সাথেই ইন্টিগ্রেট করে নিচ্ছি, যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের, যেটা আমি বললাম যে প্ল্যাটফর্ম বেসড ডিফেন্স সিস্টেম, সেটাতে তারা আমাদের সহযোগী হবে। তাদেরকে নির্বাচিত করতে হবে এবং তাদের সাথে কোঅপারেশন করতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার কিন্তু আনফরচুনেট, আমি ধরেন যখন চাকরিতে ছিলাম তখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলায় ধরেন ৫০ জনের মতন প্রথম সারির নেতার সাথে কিন্তু আমার বিভিন্ন সময় আলাপ হয়েছে। খুবই আনফরচুনেটলি আমি তাদের সাথে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের ন্যাশনাল ভ্যালু, আমাদের ন্যাশনাল সিকিউরিটির এই জিনিসগুলো আলাপ করার সময় আমার কাছে মনে হইলো যে ওনারা প্রথম সারির নেতা হলেও এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো সম্পর্কে আসলে ওনাদের কোনো ধারণা নাই। স্বাভাবিক, ধারণা নাও থাকতে পারে, স্বাভাবিক না, বাট ধারণা নাও। বাট আপনারা কি কখনো এঙ্গেজ হওয়ার চেষ্টা করছেন? মানে সিভিল, মিলিটারি, পলিটিক্যাল যে কোঅপারেশন সেটাকে বৃদ্ধি করলে পরে তাদেরও জ্ঞান হবে। জ্ঞান না হলে অনেকে এই ব্যাপারে সিদ্ধান্তগুলো নিতে পারে না। একটু বলে নিই, ধরেন ডক্টর খলিলুর রহমানকে আমি প্রচন্ড পছন্দ করি কিন্তু ওনার যে হিস্ট্রি। বাট একটা জিনিস, এই যে আমাদের করিডোর নিয়ে অথবা বিভিন্ন ইস্যুতে যখন আলোচনাগুলো হচ্ছে, আমার জানা মতে উনি সম্ভবত আসল যে জিনিস এখানে নিরাপত্তা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে যে ইনপুটটা নেয়া, ইভেন ডিজিএফের সাথেও তো ওনারা কথা বলেন না। আমাদের গোয়েন্দা পাকিস্তান যুদ্ধটা অর্ধেকে তো জিতে গেছে যখন তারা আগে থাকতে আর্লি ওয়ার্নিং এবং গোয়েন্দা তথ্যগুলো পাইছে। আমরা কি সেই জায়গায় সেটা করি না আসলে? আমি কোনো কন্টেনশনে না গিয়ে আমি বলবো যে ওনার মতো প্রজ্ঞ লোকের উচিত এই জায়গাগুলোতে, এবং সরকারের উচিত সেই জায়গায় খেয়াল রাখা। দেন আমাদেরকে স্ট্র্যাটেজিক মিলিটারি পোস্টার যেটা বলা হয়, যে আমি যুদ্ধে যাব না কিন্তু যুদ্ধের ভয়টুকু আমি আমার শত্রুদেরকে দিয়ে রাখবো, যে দেখো উল্টাপাল্টা চিন্তা করো না। সেই ক্ষেত্রে একটা উপায় লোকে করে, পাকিস্তান ভারত যেটা করছে, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, পারমাণবিক অস্ত্র বানাইছে, যেটা ডেটারেন্স, যে সত্যিকারের যুদ্ধে তারা কখনো যাবে না। আমরা তো সেটা বানাবো না বা সেটা উচিত হবে না। বাট আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই ধরনের ইকুইপমেন্ট, সেই ধরনের চুক্তি, সামরিক চুক্তি যেটার কথা আপনি বলছেন, যে করে রাখবো আমরা স্ট্র্যাটেজিক লেভেলে। আমরা কিন্তু ট্যাকটিক্যাল লেভেলে ওকে, বিজিবি এইখানে ভারতীয় বিএসএফ রে সরাই দিছে, মেজর ফেরদৌস বার্মার তাদের সেনাবাহিনীকে নাফ যুদ্ধে উনি পরাজিত করছেন। এগুলো ট্যাকটিক্যাল লেভেল। স্ট্র্যাটেজিক লেভেলে থ্রেট পোস্টার রাখাটা ইম্পর্টেন্ট, যে আমার চুক্তি থাকবে তাদের সাথেই যারা প্রয়োজনের মুহূর্তে আমাদেরকে সব ধরনের যুদ্ধে সহযোগী হিসেবে আসতে পারবে। আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমি যেহেতু বিজনেসের উপর এখানে এসে পড়াশোনা করছি, বাংলাদেশে পড়াশোনা করছি, আমরা সবসময় একটা ডিলেমা থাকে, মেক বাই অর রেন্ট ডিসিশন যেটা বলা হয়। মানে আমি কি নিজে তৈরি করব, আমি কি কিনবো,
নাকি কারো কাছ থেকে ধার নিব। কথাটাকে যদি আপনি নিরাপত্তার সাথে নিয়ে আসেন, আমাদের জন্য আধুনিকায়নের জন্য যে ইকুইপমেন্ট দরকার সেগুলোকে আমরা দেশে বানানোর মতন তৈরি করব এখন থেকে। 2 নাম্বার, নাকি আমরা কিনবো। ভারত তো রাফেল কিনছে এত, তোর যদি পাইলটের সেই জ্ঞান না থাকে, দক্ষতা না থাকে, তুমি আর 100 রাফেল কিনো, সবই মাটিতে পড়ে যাবে পাখির মতো। তো আমি কি কোনটা কিনবো? 3 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট, আমার কি সেই অর্থনীতি সেই জায়গায় যে আমি আমার বাজেট, অর্থনীতির অন্যান্য দিকগুলো চিন্তা করে সব জিনিস কেনার কথা চিন্তা করব? না, আমরা তো এখন সমরাস্ত্রের অনেকটুকু গোলাবারুদ কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশেই বানাই। কিছু জিনিস কিনতে হবে। আর বাকিটুকুর ক্ষেত্রে যেটাকে আমরা বলি রেন্ট ডিসিশনের জায়গায় যদি আমি এইখানে আসি, যে সেক্ষেত্রে আমার চুক্তিতে আসতে হবে যে যেগুলো আমি দেশেও তৈরি করব না, আমি সেগুলা কিনবো না এত পয়সা খরচ করে, বাট সময় প্রয়োজনে সেটা আমার বন্ধু রাষ্ট্র আমার হয়ে সেটা ব্যবহার করবে এবং আমাকেও সেটা সেই সময় ব্যবহার করতে দিবে। তো এই ডিসিশনটা, এগুলো লং টার্মের ডিসিশন, অনেক সময় দরকার হবে। আর শর্ট টার্মে যেগুলো করতে হবে একটু বলি, সেটা হচ্ছে আমাদের দেশে একটা কালচার আনতে হবে যে আমাদের সব থেকে বড় সমস্যা এখন কি, ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের রাজনীতি, ভারতের প্রভাব মুক্ত একটা রাজনীতির জন্য সেই জায়গা কি আমাদের কি কিন্তু খুব ইমিডিয়েটলি দেশে আজকে দেখেন কি অবস্থা, অনেক ধরনের অনেক ঘুট পাকানোর চেষ্টা করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। এর মাঝখানে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে একটা জাতীয় ঐক্য দরকার ইমিডিয়েটলি। সেই ঐক্যের জায়গাতে কি আমরা সবাই কাজ করতেছি? আমি তো দেখতেছি কেউ কেউ অভিমান করে আছে, মানে ছোটখাটো ব্যাপারে অভিমান। আমরা, আরে ভাই আমরা কি এত বাচ্চা যে ঠিক আছে সরকার আমার কথা শুনে নেয়, আমাকে ভ্যালু দিতেছে না, সেই কারণে আমি এই ছোট্ট তুচ্ছ ব্যাপারে, ধরেন করিডোরের ব্যাপারে আমরা কি, সরকার কি স্বচ্ছভাবে কিছু বলতেছে বা একটা সিদ্ধান্ত আমাদেরকে জানাচ্ছে? আপনি ঘোরার আগে গাড়ি জুড়ে দিতেছেন, প্রথমে একটা বলে দিন নীতিগতভাবে বলে, বাট এখন দেখতেছেন যে না এখানে তো অনেক সমস্যা। এগুলো আমাদেরকে তখনই সম্ভব যখন আমাদের মধ্যে বিভেদটা ভুলে আমরা ঐক্যের জায়গায় আসব। দেশদ্রোহী মিডিয়া আমাদেরকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। দেখেন মিডিয়া ভারত পাকিস্তান দুই পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওয়ারাজ আমার তো ভয় হয় ভারতের সাথে যুদ্ধ শুরু হইলে বা ওই ধরনের কোনো কিছু শুরু হলে ভারতপন্থী যে মিডিয়া, এটিএন, চ্যানেল আই, দীপ্ত, তারপরে আপনার বিভিন্ন অনলাইন আছে, তারা ভারতের সুরে কথা বলা শুরু করে দিবে। তাদেরকে প্রথম থেকে সাইজ করে দিতে হবে, প্রথম আলোকে সাইজ করতে হবে। দেন আমার হিসাবে আমি খুব খুশি হইতাম যদি আমার একজন মেন্টর আছেন ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের, আমার যদি সুযোগ থাকতো, আমার কিছু সুযোগ নাই, আমাদের প্রতিরক্ষা নীতি যে নতুন করে তৈরি করা দরকার সেই জায়গায় ওনার মতো লোককে অন্তর্ভুক্ত করলে পরে, যার রাখাইন সম্পর্কে, রোহিঙ্গা সম্পর্কে, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে প্রচুর জ্ঞান আছে। আমাদের বাইরে আপনারা জানেন ইউরোপ, আমেরিকার, এশিয়ার, চায়না পর্যন্ত তার কাছ থেকে কনসাল্টিং নেয় এই সমস্ত ব্যাপারে, অথচ আমরা ওনার সাথে কথা বলি না। তো এই জায়গাগুলোতে আমাদেরকে এখন ইমিডিয়েটলি কাজ করা শুরু হলে যে লং টার্ম গোল সেগুলো আমরা অ্যাচিভ করতে পারবো। না অবশ্যই, এবং এবং ধরেন সুমন ভাই যে প্রসঙ্গটা আমি বলছিলাম যে ধরেন দীর্ঘ 16 বছর বা 18 বছর ধরে ভারত একটি ধারণা দিয়েছে যে তোমাদের জন্য তো আমরা আছি, তোমাদের সামরিক সক্ষমতার এত দরকার কি, তোমাদের বিপদ হলে তো আমরা আছি। ভারত ধরেন তার সকল প্রতিবেশীর সঙ্গে ল্যাং মারা খেয়ে তারা ধরেন বাংলাদেশের উপর সওয়ার হয়েছিল এবং টার্গেট ছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি করা, ভারতের উপর বাংলাদেশের ডিপেন্ডেন্সি বাড়ানো। এবং ভারত মানে যুদ্ধ যদি বাংলাদেশের হয় ভারতের সঙ্গেই হবে। বাংলাদেশকে আপনাদের সামরিক ভাষায় এটাকে বলা হতো উলফ কান্ট্রি, মানে ভারত হচ্ছে আমাদের উলফ কান্ট্রি। এবং সকল ট্রেনিং এর টার্গেট ছিল যে ভারতকে আমরা কিভাবে পরাস্ত করব। সেই জায়গাটা আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি। আমাদের সামরিক কৌশল, আমাদের যুদ্ধ কৌশল, আমাদের প্রতিরক্ষা কৌশল সবই কিন্তু আমরা ভারত নানা কৌশলে নিয়ে গেছে আমাদের কাছ থেকে, এবং আমরা ভারতের পরামর্শে আমাদের সামরিক পরিকল্পনা সাজিয়েছি। তো আমি জানি না এখন আমরা সেটি উদ্ধার করে আবার পুনর্গঠিত করতে পারবো কিনা। পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স আসলে কিভাবে কাজ করে আমি জানি না। গত 15 বছর ধরে তো এদের সবাইকে সাধারণ মানুষ, রাজনীতিবিদ আর সাংবাদিকদের পিছনে লাগাই রাখা হয়েছিল। তো আদৌ আমাদের গোয়েন্দা সংস্থার কাছে উলফ কান্ট্রির কতটুকু ইনফরমেশন আছে বা সেটি আমরা আসলে কিভাবে করতে পারবো, মানে অনেক অনেক ঝামেলা আর কি সামনে। তো ফেরদৌস ভাই, মানে আমাদের প্রতিরক্ষায় আমরা কি করতে পারি, আমাদের যে প্রস্তুতি দরকার, আমাদের সামরিক কৌশল কি হতে পারে, স্ট্র্যাটেজিক অবস্থানে আমরা কিভাবে শক্তিশালী হতে পারি?
আমি ইনার স্টোরি গুলো আমি বলবো না, ইনার স্টোরি এখানে আলোচনা করব না। আমি জাস্ট শুধুমাত্র দেখবো যে হোয়াট ইজ মাই স্ট্রেংথ, আমার শক্তিটা কি। একটা জিনিস কিন্তু ভুলে গেলে হবে না যে আমরা ডাইনিং টেবিলে হুইস্কি খেতে খেতে ভাগ করা দেশ না। আমরা একটা 9 মাসের যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করছি। তার মানে আমরা একটা 9 মাসের যুদ্ধ নেওয়ার এন্ডুরেন্স বা ক্ষমতা বা শক্তি আমাদের আছে। ইন্ডিয়া কিন্তু 9 মাস যুদ্ধ করে নাই, পাকিস্তান কিন্তু 9 মাস যুদ্ধ করে নাই। পৃথিবীর ইতিহাসে 9 মাস যুদ্ধ করা দেশ হচ্ছে আমরা, এবং আমাদের সেনাবাহিনী এই যুদ্ধের ডে 1 থেকে, অর্থাৎ অন্যান্য জায়গায় একটা দেশ তৈরি হয় তারপর সেনাবাহিনী হয়, এখানে আগে সেনাবাহিনী তৈরি হয়েছে তারপরে একটা দেশ তৈরি হয়েছে, অর্থাৎ ইটস এ রিভল্ট আর্মি যেটা তৈরি করে আসছে। দিস ইজ ওয়ান। এই দেশ একমাত্র দেশ যেই দেশে ছাত্র জনতা একটা স্বৈরাচারকে ফেলে দিতে পারে। সো দিস ইজ আওয়ার স্ট্রেংথ। এই দেশে বীর প্রতীক হাসিন আছে, এই দেশে মুশফিকের মতন বীর উত্তম আছে, এই দেশে আলম আজম লিভিং এগুলোটা ছিল। ছাত্র জনতার কথা তো বললাম। এই দেশে যদি আপনি আসেন, আপনার ইকুইপমেন্টস এর কথা পরে আসবো, আসিম জাওয়াদের মতন পাইলট আছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে কি পরিমাণ দক্ষ এই এয়ারফোর্স। আমি এয়ারক্রাফটের কথা বলবো না, আসিম জাওয়াদ তার ডেডিকেশনটা আপনি একবার চিন্তা করেন, এটা নিয়ে কোনো কথা হয় না আজকে। আসিম জাওয়াদ যখন কাফকোর উপর দিয়ে তার এয়ারক্রাফটটা যখন বেল আউট তাকে করতে হবে, এবং সেটা যদি কাফকোর উপরে পড়ে তাহলে বিশাল এক্সপ্লোশন হবে, ফায়ার হবে, অনেক জনগণ মারা যাবে। আসিম জাওয়াদ শুধু জনগণকে বাঁচানোর জন্য তার এয়ারক্রাফটটা কর্ণফুলী নদীতে নিয়ে যায়, একটু লেট হওয়ার জন্য ছেলেটা মারা যায়। এরকম ডেডিকেটেড পাইলট হচ্ছে এই এয়ারফোর্সের, বাংলাদেশ এয়ারফোর্স, যে এয়ারফোর্স জন্ম দিয়েছে সাইফুল আজম এবং এমএম আলমকে। এখন আমরা আসি যে ইন্ডিয়ার আসল। এখন বাংলাদেশে আমাদের সব গুছানো আছে ভাই, এভরিথিং আমাদের গুছানো আছে, জাস্ট একটু নড়াচড়া করা, একটু নড়াচড়া, একটু অর্গানাইজ করা, একটু শেপ আপ করা। বাংলাদেশ আর্মি ইজ ওয়ান অফ দি বেস্ট আর্মি। আমি 48টা আর্মি দেখেছি। আমি কাতারে এক্সারসাইজ করছি যেখানে আই হ্যাভ সিন দি 48 আর্মিস অফ দি ওয়ার্ল্ড। মঙ্গোলিয়ান আর্মির ইনস্ট্রাক্টর ছিলাম। আই হ্যাভ সিন দি আদার মেনি আর্মিস, চাইনিজ আর্মি আমি দেখেছি যারা ওইখানে ট্রেনিং করতে গেছে। শুধুমাত্র একটু হাউসকিপিং করে, একটু গুছানো। আমাদের আর্মির জুনিয়র অফিসারদের ভিতরে প্রচন্ড পরিমাণে দেশপ্রেম, প্রচন্ড পরিমাণে ডেডিকেশন। এখানে কোন রকমের সমস্যা। সোলজার্স দে আর দি বেস্ট সোলজার অফ দি ওয়ার্ল্ড। গার্ডস আছে, তাদের সাহস আছে, শুধুমাত্র হুকুম পেলে তারা দৌড় দিয়ে চলে যায়, মাইন্ড ফিল বলেন, গুলি বলেন। শুধুমাত্র আমাদের যদি একটু অর্গানাইজ করি আমরা, ইজ নট অ্যান ইস্যু। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, দেয়ার ইজ কনস্পিরেসি। আমাদের আরেকটা বড় শক্তি আছে, আমাদের বড় শক্তিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের রাষ্ট্রপ্রধান এবং যার লিডারশিপে আমরা চলছি। আমার মনে হয় যে ইন্ডিয়ার দিক থেকে এরকম কোনো থ্রেট আমরা আশা করার, মানে আশা হয়তো হইতে পারে, বাট ইন্ডিয়া কোনোদিন এরকম ভেঞ্চার করবে না। যখন ইন্ডিয়া অ্যানালাইসিস করবে যে বাংলাদেশের কি আছে, তখন ইন্ডিয়া 1971 সাল থেকে আজ পর্যন্ত এই যে আসিম জাওয়াদ থেকে শুরু করে নিয়ে ছাত্র জনতা, ডক্টর ইউনূস, মুশফিক হাসিন সব চিন্তা করলে ইন্ডিয়া কখনো এই কাজে আসবে না। জি, এটা আমরাও মনে করি। এবং ধরেন যে 1971 সালের 25শে মার্চ রাতে মেজর জিয়াউর রহমান যে ঝুঁকি নিয়ে বিদ্রোহ করলেন, যে ঝুঁকি নিয়ে তিনি রুখে দাঁড়ালেন, মানে আগে পরে কিছুই তো ভাবেন নাই। এবং আমি মনে করি যে দেশের জায়গাটা আমাদের সেনাবাহিনীর 99.99% অফিসার এবং সোলজার একই রকম চেতনা ধারণ করে, এবং তার চেয়েও অনেক বেশি সাহসী এবং শক্তিশালী চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ। এবং আপনি দেখবেন যে বর্ডারে বিএসএফ এর আস্ফালনে বিডিআর যতটুকু আগায় তার থেকে মানে হাতে কাস্তে নিয়ে বাঁশ নিয়ে চলে যায় বাংলাদেশের মানুষ, যেখানে সে জানে যে যেকোনো সময় তাকে গুলি করে মেরে ফেলতে পারে, এবং বিএসএফ যেভাবে হত্যা চালায়। তারপরে বাংলাদেশের মানুষের যে দেশপ্রেম, সেনাবাহিনীর যে দেশপ্রেম, এটা আনপ্যারালাল, এইটা নিয়ে বলার কিছু নাই। এবং আমরা মনে করি যে এসব আস্ফালন করে লাভ হবে না। বাংলাদেশের মানুষের অস্থিমজ্জা, বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব ভিন্ন। তারা অন্তত দেশের ক্ষেত্রে কোনো আপোষ করবে না, তারা জীবন দিয়ে দিবে, তারা জানে কিভাবে ঠেকাইতে হয়, সোজা কথা আর কি।